কাহিনী কুঠির আসরে সকল শ্রোতাবৃন্দকে আবারও একবার স্বাগত জানাই। আমরা টিম কাহিনী কুঠি। কেমন আছেন আপনারা? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পর আমরা ফিরে এলাম নতুন গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন লেখক অনিক চক্রবর্তীর কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, আঁধার রাতের ভয়। গল্পটি শুরু থেকে শেষ অবধি শুনতে থাকুন এবং অবশ্যই হেডফোনটি সাথে নেবেন আরও ভালোভাবে উপভোগ করার জন্য। শুরু হচ্ছে অনিক চক্রবর্তীর কলমে আঁধার রাতের ভয়। সন্ধ্যের দিকে ট্রেন যখন থামল বিজয়গড় স্টেশনে, তখন অন্ধকার বেশ ভালোভাবেই ঘনিয়ে এসেছে। আমি প্ল্যাটফর্মের কিনারে একান্তে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোহার ফলকে অন্ধকার অভ্যস্ত চোখে যখন দেখতে পেলাম আমার গন্তব্যের নাম, তখন আর কিছুই বাছবিচার না করে সোজা নেমে পড়লাম। কেননা আর ট্রেন এরপর কোনো স্টেশনেই যাবে না, আর এইটাই এই লাইনের শেষ ট্রেন। স্টেশনটা ছিমছাম গোছের, মাথার ওপর টিনের শেড দেওয়া লম্বালম্বি ভাবে, তবে বেশি ভিড় নেই। দু একটা দোকানপাট আছে, কিন্তু আমি নামার আগেই তারা ঝাঁপ বন্ধ করে যে যার বাড়ির পথে চলে যায়। ওই চলে যাওয়া লোকগুলোর দিকেই তাকিয়েছিলাম আমি, কিন্তু ওই লোকগুলো একটু পরেই অন্ধকারে আমার চোখের দৃষ্টিসীমার বাইরে চলে গেল। ট্রেন থেকে নামার আগে খানিকটা দ্বিধা আমাকে জড়িয়ে ধরেছিল, কারণ এইটা বিজয়গড়ের মাত্র শেষ ট্রেন। এরপর এই লাইনে আর কোনো ট্রেনের চলাচল নেই। কলকাতার মতো বাড়তি কোনো ব্যবস্থা নেই যে যদি ফিরে যাওয়ার হয় তাহলে ফিরে যাব, আর সেইটাই আমাকে বেশি করে ভাবিয়ে তুলল। এ সমস্ত ভাবনার মধ্যেই আমি তবুও কাকুর বিছানো প্ল্যাটফর্মে পা দেওয়ার পর সর্বাঙ্গ জুড়ে একটা শিরশিরানি অনুভব করলাম, কারণ আমার স্পষ্ট মনে হলো কেউ যেন আমার গায়ে ভিজে হাত দিয়ে স্পর্শ করেছে। বিজয়গড় উত্তরপ্রদেশের একটা আধা শহর আর আধা গ্রাম গোছের জায়গা। তবে আমাকে যেতে হবে গ্রামের শুরুটা হয়েছে যে এইখান থেকে, তারপরেও আরো অনেকটা দূরে। আসলে এসেছি এক হিসেব রক্ষকের কাজ নিয়ে। বন্ধুর মুখে এই জায়গার কথা জানতে পাই। আমার বন্ধু নিখিল আমাকে পত্র মারফত জানিয়েছিল যে আমি যেন কোনো রকম বিলম্ব না করে এইখানে অতি সত্বর চলে আসি। তাই জন্যই আজ আমার এইখানে আসা। তবে তার আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। কোথায় সে? গমগম করছে স্টেশন চত্বর, আর বলাই বাহুল্য এই স্টেশনে কেউই নেই। কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সবকিছু। আমি একেবারে হাঁ করে তাকিয়ে রইলাম। বেশিরভাগ সময়তেই আমার গল্প উপন্যাসে এমন ভুতুড়ে স্টেশনের কথা পড়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু নিজের জীবনে যে এমন একটা জায়গায় এসে পড়তে হবে, তাও আবার চাকরির জন্যই, এটা আমি কোশমিন কালেও ভেবেও দেখিনি। অবশ্য আমার মা আমাকে অনেকবার নিষেধ করেছিল। এমনকি যেদিন বাড়ি থেকে বেরোচ্ছি, ওই দিন আমার কপালের কোণে নিজের চোখের কালো কাজল কেড়ে আঙুল দিয়ে নজর টেকা পরিয়ে দিয়ে প্রায় ভাঙা ভাঙা স্বরে বলেছিল, কি দরকার খোকা বাড়ি থেকে বেরিয়ে অত দূর চলে যাওয়ার? এইখানে কি কাজ খুঁজে পাওয়া যাবে না? ভাবলাম আর মাস দুই অতিক্রম করলে আমি তখন সুপাত্রীর সাথে বিয়েটা দেব, কিন্তু তুই তো চলে যাচ্ছিস। মা, আমাকে তুমি আর যাই শাস্তি দাও, কিন্তু ওই বিয়ে নামক বন্ধনে আমাকে টেনে এনো না।
আমি তোমার আঁচলের তলায় যেমন সুরক্ষিত আছি, সেটাই আমার কাছে অনেকখানি নিরাপদ। আবার বিয়ে করলে আমার এই স্বাধীন চেতা ভাবটাই নষ্ট হয়ে যাবে। দোহাই তোমার কাছে, আমাকে এটা বলো না। এই বলে আমি আমার তলপি নিয়ে সোজা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। আর পেছন থেকে মা 2 হাত জোর করে ইষ্টনাম স্মরণ করতে করতে বলেছিল, দুর্গা দুর্গা, রক্ষা করো আমার ছেলেকে মা। ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্ধকারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আমি সে সমস্ত কথাগুলোই ভাবছিলাম। আসলে অনেক দূরে চলে এসে মায়ের জন্য মনটা কেমন যেন করে উঠছে। আমার ভ্রুক্ষেপ ছিল না, সময় নষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কবজি উল্টে হাত ঘড়িতে সময়টার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। হ্যাঁ, একেবারে কাটায় কাটায় 7:30। তবে একেবারে হুবহু অন্ধকার নয়। আনমনে অপেক্ষা করছি নিখিলের জন্য, কিন্তু মিনিটের পর মিনিট অতিবাহিত হচ্ছে, কিন্তু নিখিল তো কই আসছে না। এবার এক সময় আমার ধৈর্যের বাঁধ ধীরে ধীরে শিথিল হচ্ছিল। আমি হন্যে হয়ে ওইখানে কোনো এক স্থানীয় লোক খুঁজছিলাম। দেখলাম একটা সাধারণ মলিন শাল গায়ে কোনো রকমে জড়িয়ে সে নিজেকে শীত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে। আমি সেই লোকটার দিকে এগিয়ে গেলাম, বললাম, এই যে দাদা, শুনছেন? লোকটা আমার দিকে তাকিয়ে রইল। স্টেশন মাস্টারের ঘরের বাইরে আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম। ভেতরের হলদেটে বৈদ্যুতিক বাতির কিছুটা বাইরের দিকে ঠিকরে আসছিল, আর তাতেই লক্ষ্য করলাম লোকটার চোখ দুটো কেমন জানি লাল, আর তার মাথার চুলগুলো একেবারে উস্কো খুস্কো। সে আমার সামনে ভালোভাবে দাঁড়িয়ে থাকতেও পারছে না। আর কারণটা হলো তার হাতে ধরে থাকা নেশার বোতলটা প্রায় অর্ধেকের বেশিও সমাপ্ত করে ফেলেছে। চোখ তুলে ভালোভাবে তাকানো সম্ভব নয়। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও সে কিন্তু দেওয়ালে পিঠ ঠেকিয়ে 2 হাতে নিজের 2 চোখ রোগড়ে তারপর আমার দিকে অতি কষ্টে তাকিয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে আড়ষ্ট স্বরে বলে উঠল, তুই কেন আমাকে বিরক্ত করছিস? আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, বিজয়গড়ের পাটালি গ্রাম কত দূর? ওখানেই আমি যাব, শুনতে পাচ্ছেন? এই যে আপনাকে বলছি, কিভাবে যাব আপনার জানা থাকলে বলুন আমায়। এই যে, আরে গ্রামের নাম যে পাটালি, ওই একটা কথাই আমার মনে ছিল। আসলে সদ্য কলকাতায় কর্মরত সংস্থানের চাকরিটা খুইয়েছি। বলা বাহুল্য, আমি নিজের স্বেচ্ছাতেই ওই কর্মে ইস্তফা দিয়েছি। অনেকদিন আগেই বন্ধু নিখিলের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু সে আমার পত্র পেয়েই এইখানে আসার জন্য লিখে দেয়। এইখানে এই বিজয়গড়ের পাটালি গ্রামে একজন হিসেব রক্ষকের দরকার হয়ে পড়েছে। আসলে এইটা একটা জমিদারি দেখাশোনার কাজ। অনেক গ্রামেই কাছারি ঘর আছে, আর যিনি জমিদার তিনি নিজেও একজন বাঙালি, নাম পরিমল বসাক। চিঠিতে নিখিল লিখেছিল নিজের জমিদার মালিকের কথা। তাতে লেখা ছিল, দেশ কবে স্বাধীন হয়েছে, কিন্তু এই ভদ্রলোক এখনো পর্যন্ত গোঁড়া এবং স্বদেশী। তার বাড়িতে বিলেতি দ্রব্যের লেশ মাত্র নেই, এমনকি পরনের পরিধিটুকু অবধি খাঁটি বাংলার। এই মুলুকে যে তিনি এত কিছু করতে পেরেছে, তার জন্য নিখিল তাকে 100 কোটিবার নমস্কার জানাচ্ছিল। আমি অবশ্যই পত্রপাঠ করে ওই গ্রামের নামটুকু মনে রেখে দিয়েছিলাম, আর আবছা আবছা মনে ছিল যে কিভাবে ওই গ্রামের দিকে আসব। সে বলেছিল এইখানে নাকি যদি শুধুমাত্র বিজয়গড় দুর্গ বলি, তাহলেই নাকি সব মানুষ আমাকে পথ চিনিয়ে দেবে এবং গ্রাম অব্দি একটা রিক্সা কিংবা টমটম ভাড়া করতে হবে। ওইদিকে ততটা লোক চলাচল নেই, শুধুমাত্র সবজি বিক্রেতারাই ওইখান থেকে সকাল বিকেল আসে, কিন্তু রাত্রের দিকে আর কেউ আসে না। আর তাই জন্যই একাই পথে পাড়ি দিতে হবে। অবশ্য সে বলেছিল আমাকে নিতে আসবে, কিন্তু তার কথার যে কোনো দাম নেই, সেটা দেখেই ওই লোকটার কাছে এগিয়ে গিয়েছিলাম।
স্টেশন মাস্টারের ঘরে আলো জ্বলছে ঠিকই, কিন্তু তিনি অনুপস্থিত। অগত্যা ওই লোকটিকে প্রশ্ন করলাম, আর তখন সে আমার দিকে একবার কেমন ভাবে তাকালো, আর তারপরেই পুনরায় আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? ওখানে কি দরকার শুনি? ওখানে কেউ যায় না, জায়গাটা ভুতুড়ে। আর হ্যাঁ, ওখানে এক রক্ত চুষা থাকে, খুব সাবধান। জড়িয়ে জড়িয়ে বলা কথাগুলো বোধগম্য না হলেও স্পষ্ট ওই রক্তচোষা কথাটা আমার কানের মধ্যে যেন প্রবেশ করল। আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু হায়, কোনো দিকে যেমন কোনো মানুষ নেই। হ্যাঁ, শুধু একটা ফলের দোকান খোলা রয়েছে। আমি তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে চললাম। গিয়ে দেখতে পেলাম এতক্ষণে ছাপ বন্ধ হওয়ার প্রস্তুতি চলছে। আমিও সেই লোকটাকে গিয়ে একই প্রশ্ন করলাম। লোকটা আমার দিকে এমনভাবে চেয়ে রইল যেন সত্যিকারের প্রেতের সামনে দাঁড়িয়ে। তারপরে নিজেকে সামনে নিয়ে আমার কাঁধে হাত রেখে অনুনয়ের ভঙ্গি করে বলল, ওই পথ দিয়ে আপনাকে যেতে হবে না। একদিন স্টেশনে কাটিয়ে ফিরে যান, নইলে কিন্তু সাংঘাতিক বিপদ ঘনিয়ে আসবে, টের অবধি পাবেন না। হ্যাঁ, আর এই সময় আপনি কেনই বা পাটলি গ্রামের দিকে যেতে চাইছেন? ওখানে রক্তচোষা থাকে, তার দৃষ্টি যদি একবার পড়ে তাহলে কিন্তু ওই গ্রামের থেকে পালিয়ে বেরোবার পথ পাবেন না। জায়গাটা এমনিতেই শুনশান, আর ওই শুনশান পথের মধ্যে দিয়ে কেউই কখনো নির্জন দুপুরেই চলে না। তাহলে আপনি যাচ্ছেন রাতের অন্ধকারে? হ্যাঁ, আমার বাড়ি কাছেই আছে, ওখানে একটা আলাদা ঘর আছে, পারলে ওখানে থাকুন। তারপর সকালে আলো ফোটার পর না হয় একবার ঘুরে এসে ফিরে যাবেন। ভিনস্থানের লোক এইখানে এসে খামোখা কেন প্রাণের বলিদান দেবেন? বয়স তো এমন কিছুই হয়নি। চলে যান, চলে যান, ভালো কথা বলছি, চলে যান। চাকরি করার জন্য আর আপনি স্থান খুঁজে পেলেন না? বিজয়গড়েই তো কত জায়গা আছে, গ্রামগঞ্জ আছে, ওখানেই চলে যান। বিজয়গড়ে তালান্ডুতে যেতে পারেন, সেইখানে অনেকজন লোক আর বসতি আছে, থাকবার অসুবিধা হবে না। কিন্তু ওই অভিশপ্ত গ্রামে কদাচিৎ যাওয়ার কথা ভাববেনও না, বারংবার বারণ করছি। আমি এবারে একটু খাপ্পা হলাম। গলায় খানিকটা জোর এনে বললাম, আহা, এই রক্তচোষাটা কে বলুন তো? রক্তপান করে এমন প্রাণীর কথা তো শুধুমাত্র সাহিত্যের পাতাতেই পড়েছি। কই, বাস্তবে তো আজ অবধি তার কোনো অস্তিত্ব বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেল না। এই জন্যই আমার বন্ধু আমাকে বলে দিয়েছিল পই পই করে যে অনেক লোক ভেঙচি দেবে, তাদের কথায় যেন বেশি পাত্তা না দিই। কথাটা একদম সত্যি, কেননা আমার মনে পড়ে গেল নিখিলের পত্রের লেখা সেই কথাগুলো। সে আমাকে পাখি পড়ার মতো করে বলে দিয়েছিল যে এই স্থান তোর পক্ষে একদম অচেনা, তবু তোকে আমি বলে রাখছি যে তুই কিন্তু নাক বরাবর সোজা এসে তারপর ওইখান থেকে বাম দিকে ঘুরে একটা পুরাতন গির্জা দেখতে পাবি। গির্জার পেছনে অসমতল একটা পথ গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। যে দিকটা দেখবি একটা বনস্পতির গাছ আছে, ওইখান থেকে সোজা চলে যাবি। পথে দেখবি যে শুধুই মাঠের পর মাঠ। পায়ে চলা সরু পথটা সোজা গিয়ে মাঠের মধ্যে মিশেছে, আর খানিকটা কষ্ট করে মাঠ ভাঙতে হবে। রোজ তুই মাঠ ভাঙার পরই তুই পৌঁছে যাবি আবার একটা গির্জার কাছে। ওইখানে চাঁদের আলোতে একটা রাখালকে নিচু টিলার কাছে বসে থাকতে দেখবে। ওই ছেলেটা আসলে গ্রামের রাখাল। সে প্রতিদিন মধ্যরাতে বাঁশি বাজায়। পরনে তার একটা ছেঁড়া ফাটা পরিচ্ছদ, ভিন্ন আর কিচ্ছু নেই। দেখবি সে তোর দিকে পিঠ করে নিবিষ্ট মনে বাঁশি বাজাচ্ছে। তার কাছে ধীরে ধীরে এগিয়ে যাবি আর পেছনে দাঁড়িয়ে থাকবি। তোর পায়ের শব্দ শুনেই সে বাঁশি থামিয়ে তোর দিকে তাকাবে। তার সাথে চলে আসবি জমিদার বাড়ি। অবশ্য ওই দিন তুই দেখা পাবি না জমিদার বাবু, কেননা তিনি প্রতিদিন বের হন না। তুই অমাবস্যার দিন ওনার দেখা পাবি। তাই অমাবস্যার আগের দিন আসবি, তারপরেই তোকে উনি সব বুঝিয়ে দেবেন, আর তখন আমার নাম করবি। এই কথাগুলোই আমার মনে মনে চলছিল। আমি এবার কাউকে তোয়াক্কা না করে চলতে শুরু করলাম পথের নির্দেশ অনুসরণ করে।
আর পেছন থেকে ঝাঁকা মাথায় ওই ফল বিক্রেতা আমার পাশে পাশে চলতে শুরু করলো। পথে তার সাথে কথাবার্তা বেশ জমে উঠল। তার সাথেই আমি যখন চলেছি তখন একটা ব্যাপার লক্ষ্য করলাম, এই যে পথ হাঁটার সময় ওই বৃদ্ধ ফল বিক্রেতাটি আমার দিকে কেমন যেন চেয়ে চেয়ে দেখছে বারংবার। তার চোখে মুখে খেলে যাচ্ছে এক কৌতূহলের অভিব্যক্তি। তার এতবার নিষেধ সত্ত্বেও যে জেনে বুঝে আমি ওই পথেই পা বাড়াচ্ছি, এইটা যে কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়, সেইটা তার হাবে ভাবে আমি বেশ বুঝতে পারছিলাম। আর শুধু এখানেই নয়, সে আকারে ইঙ্গিতে আমাকে অনেক কিছু বলতে চাইছিলেন, কিন্তু দ্বিধার কারণে নিজের ঠোঁটের কোণে জমে থাকা কথাগুলো কোনো কারণে বলে উঠতে পারছেন না। আমি নিজেই ওই সংকোচ দূর করে দিলাম। থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম স্পষ্টভাবে, আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনি কি আমায় কিছু বলতে চান? দেখুন, যদি বলতে চান বলেই ফেলুন। আমার আবার যাওয়ার পথ অন্যদিকে চলে গেছে, দেখতেই তো পাচ্ছেন। কাজেই কিছু বলার থাকলে বলুন আমায়। বাবু, আমার কিছুই বলার নেই। আপনার দিকে তাকিয়ে আমার তন্ময়ের কথা মনে পড়ে যাচ্ছিল। এই বয়সের ছেলেরা গোয়ার গোবিন্দ হয়, দুপাতা ইংরেজি পড়ে নিয়ে তারপর আর কিছুই বিশ্বাস করতে চায় না। আমার নিজের ছেলে তন্ময় যে ভুলটা করেছে, ওই ভুল আমি আপনাকে কিভাবে করতে দিতে পারি বলুন তো? আমার ছেলে নেহাত রক্ষা পেয়েছে একটুর জন্য, কিন্তু পুরোপুরি রক্ষা সে পায়নি। ভুলের মাসুল সে এখনো গুনছে। আপনার কথাটা কিন্তু ঠিক বোধগম্য হলো না আমার। আপনি একটু ঠিক করে বুঝিয়ে বলুন আমায়, কি হয়েছিল আপনার ছেলে তন্ময়ের, আর কেনই বেশি ভুলের মাসুল গুনছে, আর কি সেই ভুলের মাসুল? অন্ধকারের মধ্যে কেউই কারোর মুখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তবু যেন মনে হলো বৃদ্ধের চোখের কোণে ভয়ের সঞ্চার হয়েছে। তার চোখের মণিগুলো গোল গোল হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেন। অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো কিছু কথা, যেগুলো শুনে আমার এই নিঃসুতি পরিবেশের মাঝে গা ছমছম করে উঠল। তিনি বললেন, বাবু, আপনি যেইখানে যাওয়ার জন্য এত দূর এসেছেন আমার সাথে, ওইখানকার অবস্থা কিন্তু ভালো নয়। পাটলি গ্রাম একটা অভিশপ্ত গ্রাম। সেইখানে যে কি বিভৎসতা অপেক্ষা করছে, সেইটা আর কেউ জানুক না জানুক, আমি এই হরিদাস গুপ্ত ভালো করেই জানি। আগে ওই গ্রামে আমার নিজের বাড়ি ছিল। অনেকদিন হলো ওখানকার পাট আমরা তুলে দিয়েছি। তবু বেলা বাড়লে আমি আর আমার কিছু চাষি বন্ধুরা মিলে যে যার জমিতে লাঙল চষতে যাই। আমরা নিজেরাই ওই জমিটা লাঙলের সাহায্য নিয়ে কর্ষণ করি। হাল বলদ কিছু না নিয়ে এই বয়সে আপনি জমি চাষ করতে যান? কষ্ট হয় না? এইবারে অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো বিষণ্ণতা মিশ্রিত একটা হাসির শব্দ। নিশুতি পরিবেশে ওই হাসি যে মোটেই ভালোভাবে নেওয়া যায় না। সর্বাঙ্গে একটা ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ে, আর সেটা সহজেই বুঝতে পারলাম আমি। আমার মন যে বারবার অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছে। ভাবলাম সোজা ট্রেন ধরে বাড়ি ফিরে যাই, দরকার নেই চাকরির। কি হবে এত দূর এসে? সত্যি তো এখানকার কিছুই চিনি না, জানি না, তাহলে খামোখা প্রাণীর ঝুঁকি দিয়ে লাভ কি? বন্ধু নিখিলকে আবারও ডাকযোগে চিঠি লিখে জানিয়ে দেব, আসা সম্ভব হয়নি। তবে একটা কথা আমার মনে পড়ে গেল, যেই ঠিকানা সে আমাকে দিয়েছিল ওই ঠিকানায় অনেক পোস্টম্যানই যেতে নারাজ। তার কাছে চিঠি পাঠাতে গিয়ে আমায় ডাক অফিসে যেতে হয়েছিল, আর পোস্টমাস্টার ওই ঠিকানায় একবার চোখ বুলিয়ে নিয়ে আমায় খামশুদ্ধ পত্রটা ফিরিয়ে দিয়েছিল, আর স্পষ্ট মুখের উপর বলেছিল, দেখুন, ওইখানে আমাদের পক্ষে চিঠি দেওয়া সম্ভব নয়,
কারণ ওই জায়গায় ডাক অফিসের অনেক পিয়ন নাকি ওইখানে গিয়ে আর ফিরে আসেনি। আমাদের পক্ষে সম্ভব নয়। নিয়ে যান এই পত্রটা। বলেই আমার চোখের সামনে কেমন অবজ্ঞার ভাব নিয়ে আমারই লেখা খামবন্দি চিঠিটা একপাশে ফেলে রেখে অন্য কাজে মন দিয়েছিল। কিভাবে যে ঝামেলা করে ওইটা দিয়েছি সেই কথা আর নাই বা গেলাম। আমার ওই বৃদ্ধের হাসি শুনে মনে হলো কেমন যেন বোকা বোকা প্রশ্ন করেছি। উনি ওই আবারও একই রকম হাসি হেসে আমাকে বললেন, তার কারণ ওই গ্রামে যদি কোনো হাল বলদ ঢোকে তাহলে সে 3-7 ভেতরেই শুকিয়ে মারা যাবে, কেউ কিছুই বুঝতে পারবে না। আমার একজন চাষি বন্ধু, সে নিজের নজরকান্তি একটা বলদ নিয়ে ওই পাটলি গ্রামে গিয়েছিল একবার চাষের কাজে, কিন্তু তারপর তার বলদটা প্রতিদিন মাঝরাতে চিৎকার করে উঠত। সে অবশ্য গোবর দিয়ে এনেছিল, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। শুধু তাই নয়, গোয়াল ঘরে পরম যত্নে থাকা ওই বলদটা সামান্য অন্ধকার হলেই চিৎকার করে উঠত, আর সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার মিনিট কয়েক আগে থেকেই দড়ি ছিঁড়ে পালাবার চেষ্টা করত। কিন্তু কোনো কারণ নেই আমার ওই বন্ধু কিন্তু কখনোই তার গাই গরুদের বেঁধে রাখেনি। কাছেই মাঠ আছে, ওই মাঠে সকলেই তাদের গরুদের চড়াতে নিয়ে যেত, আর বলাই বাহুল্য সেও নিয়ে যেত। তার গাই গরুগুলো এতই বাধ্য ছিল যে ঠিক পথ চিনে ফিরে আসত। সেই বলদকেই শুকিয়ে মরে পড়ে থাকতে দেখে। কিছুই জানা যায়নি। প্রথমে আমরা ব্যাপারটার ওপর কোনো গুরুত্ব দিইনি, কিন্তু এই একই ঘটনা যখন বারবার হচ্ছে দেখা গেল, তখন আমরা আর কেউই ঝুঁকি নিইনি। ওইখানে গরু দিয়ে চাষ করা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, তাহলে যখন এতই সমস্যা হচ্ছিল, তাহলে আপনি ওইখানকার জমিটা এরকম আঁকড়ে ধরে পড়ে আছেন কেন শুনি? উপায় নেই বাবু, ওই জমির উর্বরতা অনেক বেশি, বেশ ভালো ফলন হয়। তবে ওই জমির ফসল আমরা কিংবা আমাদের বিজয়গড়ের কেউ মুখেও তোলে না, সবটাই চলে যায় বিদেশে। আমরা শুধু মোটা মুনাফা গুনি, আর এই ফলের দোকান আছে, ওইটা দিয়েই কোনো ক্রমে চলে যায় ভালো মন্দ মিশিয়ে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন আপনি ওই জমির ফসল নিজেরা কেন ছুঁয়ে অবধি দেখেন না? ফসলের গুণমান খারাপ নাকি? না বাবু, সেটা নয়। ওই জমির ওপর শয়তানের নজর আছে। ওই জায়গায় যে রক্তচোষা থাকে, তার অধীনস্থ জায়গায় ওই জমি যেহেতু, তাই ওই জমিটা অপবিত্র কিন্তু বেশ উর্বর। অসুবিধা নেই, ওইখানে যে আমাদের চাষ করতে গেলে কিছু দিতে হয়, নইলে ওই জমির যে স্বত্বাধিকারী সে আমাদের মেরে ফেলবে। আপনি এইমাত্র তো বললেন যে ওই জমিতে সম্পূর্ণ আপনারই অধিকার, তাহলে খাজনা আবার কাকে দিতে হয়? আর আরে এই রক্তচোষাটা কে শুনি? এখানে আসার পর থেকেই একই নাম শুনে 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 আমার কান একেবারে ঝালাপালা করে উঠেছে। আমার কথার মধ্যে বেশ খানিকটা রসিকতা আর বেশিরভাগটাই কৌতূহলের আভাস মিশেছিল, সাথে একটা বিরক্তিও। কিন্তু বৃদ্ধ তার ধারে কাছেও গেলেন না, উল্টে আমার কথা শুনে বেশ খানিকক্ষণ চুপ করে থেকে একসময় আমায় বললেন, আমাদের জমি হলেও ওইখানে নির্বিঘ্নে চাষ করতে গেলে একজনের খিদমত আমাদের খাটাতে হয় পালা করে, নইলে তার নজর যদি একবার কারোর উপর পড়ে তাহলে সে আর ওইখানে ফিরে এলেও রহস্যজনকভাবে মরে পড়ে থাকবে, আর আমরা কেউই সেটা চাই না। আমার মনে আবারও সংশয় জেগে উঠল। আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না যে এর আসল কারণটা কি, কিন্তু দেখলাম ওই ব্যাপারটা সম্বন্ধে আমাকে কিছুই বলতে চাইলেন না সেই বৃদ্ধ। বিভিন্ন কৌশল করে এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা, আর ওই জায়গায় উনি অন্য প্রসঙ্গ টেনে আনছিলেন। এবারে আমি জিজ্ঞেস করলাম তার ছেলের কথাটা, আর তাতেই উনি ধরা গলায় বলে উঠলেন, বাবু, আমার ছেলে তন্ময়ের কথা বলতে বলতে বারবার ভুলে যাচ্ছিলাম। ছেলে আমার শহরে চাকরি করে,
সে মাস 3 আগেই এসেছিল আমাদের বাড়িতে। ছুটি নিয়ে আমি নিত্যদিন ওই গ্রামে যাই, চাষ করি। একটা নির্দিষ্ট দিন ওই গ্রামের দিকে কিছু নিয়ম রক্ষার তাগিদে সেদিন একটা কি বলবো, আমার ছেলের চোখে পড়ে গেল। সে কখন যে নিজের বিছানা ছেড়ে আমার পিছু পিছু চাঁদনি রাত্রে ওখানে চলে এসেছে আলের পথ ধরে, তা খেয়াল করিনি। ওই দিন আমি একটা গাছের কাছে এসে একটু দাঁড়িয়েছি পাত্র হাতে। ওই সময় পিছন থেকে খোকার গলা শুনে চমকে উঠলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তুই এখানে কি করতে এসেছিস? ফিরে যা, ফিরে যা এখান থেকে। এইখানে এত রাত্রে যে আসে না বাবা, মাথা মাথা খারাপ হয়ে গেছে। চলে যা, চলে যা, তখন আর প্রাণ নিয়ে না হলে ফিরে যেতে হবে না। তুই কি কারণে এসেছিস আমার কাছে? খোকা আমার কোনো কথাই শুনলো না। তার মাথায় তখন কি যে ভূত চেপেছিল কে জানে। আমার হাতে ধরে থাকা ওই পাত্রটা সে গায়ে চড়ে আমার থেকে কেড়ে নিল। আর জ্যোৎস্নার আলোতে দেখে চমকে বলে উঠলো, এ কি বাবা, এইটা নিয়ে তুমি এখানে কি করতে এসেছো? চলে আসো, চলে আসো আমার সাথে। আমার সাথে তুমি চলে আসো, আর এখানে তোমার থাকার কোনো দরকার নেই। এইবার তুমি যদি এখানে আসো তাহলে তোমার শরীর স্বাস্থ্য যে ভেঙে যাবে। এবারে আমি অধৈর্য কণ্ঠে ওই ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আসল ব্যাপারটা কি বলুন তো আমার সত্যি করে। ওই পত্রের মধ্যে কি ছিল এমন? ওটা না শুনলে আমি যে গল্পের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আর ওই ঘটনার পর অবধিও আপনি যান তাহলে আপনার কিছুই হয় না, কিন্তু বহিরাগতদের গ্রামে ঢোকা মাত্র সমস্যা হয়। এটা আবার কেমন কথা? হ্যাঁ বাবু, ওই রাত্রে আমার ছেলের কপালে যে ভোগান্তি ছিল সে কথা আমার জানা ছিল। আমরা 5 বাড়িতে রক্ত নিয়ে অর্পণ করে ওই রক্তচোষার কাছে নিজেদের উৎসর্গ করি। প্রতি সপ্তাহের শনিবার সে জেগে ওঠে আর রক্ত পান করার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। এইটা আপনার জানার কথা নয়, অনেক আগের কাহিনী। আমাদের এই বিজয়গড় আগে এরকম ছিল না। থুথু মাঠ ঘাট আর বেশিরভাগ ঘর ছিল মাটির। তখন থেকেই আমাদের গ্রামের মোড়ল এই নিয়ম বেঁধে দিয়েছে। ওই নিয়ম আজ থেকে প্রায় অনেক দিন আগেকার। তখন আমরা ছেলে ছোকরা বাবু, আমাদের বাপ ঠাকুরদা অব্দি এইটা পালন করে এসেছে, তাই আমাদের এটা মেনে চলতেই হচ্ছে। ছেলে যখন আমার থেকে ওই পাচন বাটিটা টেনে নিল, তখন বাটি থেকে কিছুটা ছলকে পড়েছিল মাটিতে রক্ত। আর ওই রক্ত পড়ে যাওয়ার পর আমার তখন চিত্ত ব্যাকুল হয়ে উঠেছিল। মনে হচ্ছিল এখান থেকে পালিয়ে যায়। যেই রক্ত পড়ে গেছে তার খামতি ওই রক্ত চোষা পূরণ করবে যে কোনো উপায়ে। আর যার হাত থেকে ওই রক্ত পড়েছে সেটা তাকেই দিতে হবে। যেই গাছের নিচে দাঁড়িয়েছিলাম বাবু, তখন ওই তল্লাট একেবারে ফাঁকা, জনমানবহীন। যদি আমার কথা না শুনে ওই পথে যান তাহলে দেখতে পাবেন ওই গাছটা এখনো অবধি ওই গাছের ডালপালা বিস্তার করে অনেক দূর অবধি ছড়িয়ে রয়েছে। বহুকালের পুরাতন ওই গাছ। গাছটার বয়স প্রায় 100। ওই গাছ কিন্তু আর 4-5টা গাছের মতো নয়। ওই গাছকে কিছুটা রক্ত নিবেদন করতে হয় গ্রামে ঢোকার পর। আমি তাই প্রত্যেকবার একটা প্রাণী নিয়ে আসতাম আর ওই গাছের সাথে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিতাম। আর নিজের কাজ শেষ করে পরদিন যখন পুনরায় ওই গ্রামে গাছটার কাছে পৌঁছাতাম, তখন দেখতাম যে কিছুই নেই, ওই প্রাণীর হাড়গোড় ছাড়া। বলছেন কি? তার মানে ওই গ্রাম তাহলে সত্যিকারের অভিশপ্ত। কিন্তু আমার তো এগুলো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। পথ চলার অনেকটাই বাকি ছিল তখনও। অন্ধকার পথ দিয়ে একা একা হেঁটে চলতে অচেনা পথে কষ্ট আর একাকিত্ব বোধ হবে। তাই ওই বৃদ্ধের গল্প শুনতে শুনতেই যাচ্ছিলাম, আর মনে মনে তারিফ না করে পারছিলাম না। বৃদ্ধ হলেও কাল্পনিক গল্প বলায় তার জুড়ি মেলা ভার। লেখাপড়া জানলে সত্যি সত্যি গল্প লেখক হতে পারতেন। বিশ্বাস না করলে তো আমার আর কিছুই করার নেই, কিন্তু নিজের চোখে জন্মলগ্ন থেকে যা দেখে আসছি সেইটা তো আর অবিশ্বাস করতে পারিনি। ওই দেখে শুনে আমরা বড় হয়েছি বাবু, তাই এখনো বলছি
আমার সাথে আপনি আমার বাড়ি চলুন। একদিন থেকে তারপর দিনের আলোতে আমি আপনাকে নিয়ে যাব। এখন ওইখানে পৌঁছে ঘোর অন্ধকার, আর কাউকে পাবেনও না। মুখ দেখে তো মনে হচ্ছে যে আহার নিদ্রা দুয়েরই প্রয়োজন বহু। সে যাই হোক, কাছেই আমার বাড়ি, ওখানে আপনি চলুন, আমি থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। আমার হাতে একখানা টর্চ ছিল, কিন্তু সেইটা বেশিক্ষণ জ্বালাবার সাহস আমার হচ্ছিল না। এবারে আমার দুই পাশে আর কিছুই নেই। স্টেশন চত্বর গল্পে গুজবে মশগুল থাকাকালীন কখন যে বেরিয়ে এসেছি তা আমার খেয়াল নেই। আমরা দুজন এখন চলেছি মাটির কাকর বেছানো পথের উপর দিয়ে। দুপাশে অগণ্য সারিবদ্ধ নারকেল গাছ, মাথার উপর ভাঁ ভাঁ চাঁদ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, একটা হিম শীতল অনুভূতিতে আমার এবারে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। অনেকক্ষণ হয়েছে আমি হাঁটছি, তাই সত্যি খিদে পেয়েছে। এবারে যদি আমি কিছু না খাই তাহলে একেবারে কাহিল হয়ে পরিশ্রান্ত হয়ে পড়ব। তার উপর সারাদিন আমার ট্রেনের ধকলটাও কম হয়নি। স্পষ্ট মনে আছে দুপুরে স্নান করে সিদ্ধ সিদ্ধ কিছু একটা খেয়ে তারপরেই বেরিয়েছিলাম বাস স্ট্যান্ডের দিকে যাব বলে। ঘন্টা দুই অতিক্রম করার পর আমি পেয়েছিলাম আমার ট্রেন। সে যাক, দুজনে নিরিবিলি পথ ধরে হেঁটে চলেছি। এমন সময় আমার মধ্যেকার জানার ইচ্ছেটা আবারও জাগার দিয়ে উঠল। জ্যোৎস্নাতে কিঞ্চিত পথঘাট দেখা যাচ্ছে। আমি আর অন্ধকারে পথ চলতে চলতে বৃদ্ধকে দেখতে পাচ্ছিলাম। বৃদ্ধের কাঁধে ঝোলা ফেলে কিঞ্চিত ঝুঁকে সামনের দিকে এগিয়ে চলেছে। তার চলার গতি অত্যন্ত কম, কিন্তু পা ফেলছে যখন তার সর্বাঙ্গ টলছে। আমি তার নাগালের অনেকটাই বাইরে চলে এসেছিলাম, তাই জোরে পা চালিয়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, তারপর তারপর আপনার ছেলের কি হলো? সেই দিন আমার ছেলে ওইখান থেকে চলে গেলে আমি লক্ষ্য করেছিলাম যে আমার সামনে চাপালতার গাছটায় দাউ দাউ করে আগুন লেগে গেল। একটা বাড়ি অবধি আপনা থেকে আগুন লেগে গেল। মাঠের মধ্যে দিয়ে কারা যেন ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে আরম্ভ করেছিল। ছেলে তখন আমার নাগালের অনেকটাই বাইরে চলে গেছে, কিন্তু সে বাড়ি ফেরেনি। প্রায় মধ্যরাত অবধি আমি তাকে হন্যে হয়ে খুঁজেছিলাম, কিন্তু না, পাইনি। আমি বাড়িতে ফিরে এসেছিলাম একাই। ওই দিন খুব মনোকষ্ট নিয়ে বাড়ির মধ্যে ফিরে এলাম, আর বলাই বাহুল্য যে সারা রাত্রি ঘুম এলো না। কিন্তু সকালের দিকে চোখ লেগে গিয়েছিল, তবে ঘুম হওয়ার বেশিক্ষণ হয়নি। দরজার মধ্যে দাম দাম করে কেউ যেন আঘাত করে আমায় ডেকেছিল। গলার স্বর শুনে চিনতে পারলাম যে এলো হরিদাসের গলা। আমি আসন্ন বিপদের আঁচ করে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে দরজাটা খুলে দিয়ে দেখি আমার দরজার বাইরে ৩৪ লোক দাঁড়িয়ে রয়েছে। সকলের মুখেই চিন্তার ভাব। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই হরি আমাকে বলে উঠল, দাদা, তন্ময় কোথায় কিছু জানো? ও কি বাড়ি ফিরেছে? কই না তো, আমার ছেলে তো বাড়ি ফেরেনি, কিন্তু ও কই? আমি আর ওদের কিচ্ছু বললাম না বাবু। আমি পাটলি গ্রামে অন্য অংশে বাস করি। এই যে পথটা দেখছেন, এর ঠিক পরেই একটা বাম দিকে অরণ্য সংকুল পথ চলে গিয়েছে। ওই পথ দিয়েই আমাদের যেতে হয় আসল গ্রামে। আর আমার মুখ থেকে যদি কেউ জানতে পারে যে ওই দিন খোকার পাল্লায় নিয়ম ভঙ্গ হয়েছে, তাহলে গ্রামের লোক আমায় এক ঘরে করবে, কিংবা গ্রাম থেকে তাড়িয়েও দিতে পারে। কেন তাড়িয়ে দেবে? কেন তাড়িয়ে দেবে না আবার? আমার ছেলে ওখানে গিয়ে নিয়ম ভঙ্গ করে যে ওখানকার রক্তচোষাকে ক্রুদ্ধ করেছে। একবার ওই রক্তচোষা যদি ক্ষেপে ওঠে, তাহলে যে তাকে উস্কিয়েছে তার চাইতে আর বেশি বিপদ সমস্ত গ্রামবাসীর। কিন্তু ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আপনারা
আপনারা কোনো ওঝার শরণাপন্ন হননি? সেই চেষ্টা অনেকেই করেছিলেন, কিন্তু ওই রক্তচোষার হাত থেকে আমাদের এই গ্রামকে উদ্ধার করতে পারেনি। আমাদের গ্রামের একজন নাপিত তার পরিচিত তান্ত্রিককে তুলে এনেছিলেন নিজের বাড়িতে। সমস্ত কাজ রাত্রে হবে বলে ওই তান্ত্রিক প্রস্তুত অব্দি হয়ে এসেছিল, কিন্তু ওই তান্ত্রিক আগে থেকেই আমাদের সতর্ক করে দিয়ে বলেছিল এই গ্রামে একজন আছে যে অনিষ্ট করার জন্য বদ্ধপরিকর। তারপর সে নিজেই বধ হয় তার হাতে। সে যাই হোক, গ্রামের লোক সকলে এসে আমার ছেলেটার খোঁজ করলে আমি ইচ্ছে করেই অজানার ভান করে দাঁড়িয়ে রইলাম। আর বাবু, আমাকে ওরা নিয়ে গেল পাটলি গ্রামে ঢোকার পথে। সেইখানেই অনেকজন লোক দাঁড়িয়েছিল জটলাবদ্ধ হয়ে। তাদের পায়ের ফাঁক দিয়ে রক্তধারা গড়িয়ে গড়িয়ে অনেকটা চলে এসেছিল। আমি গিয়ে তাদের ধাক্কা মেরে সরিয়ে দেখলাম যে শুকনো পাতা দিয়ে অর্ধেকটা ঢাকা একটা শরীর। আমার আর ধৈর্য ছিল না। দিনের আলোতেও আমি কেমন যেন ভয়ের অনুভূতিতে দিশেহারা হয়ে পড়েছিলাম। তারপর ভালো করে লক্ষ্য করার পর আমার গলা ছিঁড়ে বেরিয়ে এলো একটা আর্তনাদ। একজন বাবা ছেলের কোনো অনিষ্ট হলে যেইভাবে ভেঙে পড়ে হতবুদ্ধি হয়ে যায়, ঠিক তেমন ভাবে দেখলাম যে মাথার দুপাশে দুই হাত তুলে উপুর হয়ে আমার ছেলেই পড়ে আছে মাটিতে। খালি ঘাড়, ওই পিঠের ওপর অসংখ্য কাটার দাগ। আমি চেঁচিয়ে উঠলাম, হায় ঈশ্বর, এ কি করলে? তুমি আমার প্রাণ নিতে পারতে, কিন্তু আমার ছেলের এ দশা করলে কেন? আমি এইবার ওই দেহটার সামনে দিকে উল্টে দেখলাম একদম আমার খোকা তন্ময়। তার গালের ধার বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ওই দেখা মাত্র আমার মনে পড়ে গেল কালকের ঘটনা। আসলে আমার মনে হচ্ছিল যে সে কেন গতকাল বাড়ি আসতে পারেনি। আমি যখন কান্নাকাটি করছি তখন আমার সামনেই গ্রামের একজন ছেলে তন্ময়ের নাকের কাছে আড়াআড়ি ভাবে হাত রেখে উল্লাসে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলে উঠল যে আমার ছেলে নাকি বেঁচে আছে। আমরা সকলে তাকে জলের ছিটে দিলাম, কিন্তু না, তার জ্ঞান ফিরল না। তারপর তাকে বাড়ি নিয়ে এলাম, শুইয়ে দিলাম বিছানায়। বলতে কষ্ট হচ্ছে। কোপড়ে জেলেন আর দেখে শুনে পাচন দিয়ে বললেন যে 2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর কোনো কিছু দেখে মারাত্মক ভয় পেয়েছে, নইলে আর ওইভাবে তার দাঁত কপাটি লাগবে কেন। কোপড়ে চলে যাওয়ার পর আমাকে গ্রাম প্রধান বলে উঠল যে খোকা ওখানে গেল কি করে? তার তো ওই পথে যাওয়ার কথা নয়। গ্রামের মানুষ ভিন্ন কেউ জানে না। অনেক কষ্ট করে সবকিছু আবার আগের মতোই করে তারপর আমি ওই দিন আমার নিয়ম পূর্ণ করতে গ্রাম শান্ত হলো। তারপর ছেলে ঠিক হলো আপনার? তবে ছেলেকে কিসের মাসুল গুনতে হচ্ছে? উত্তর দিলেন না ওই ফল বিক্রেতা। শুধুমাত্র এইটুকু বললেন যে সব জানতে পারবেন, ওই নিয়ে কোনো কিচ্ছু ভাববেন না। সঠিক সময় এলে সঠিক উত্তর পাবেন। ওই যে আমার বাড়ি চলে এসেছে, আসুন আপনি। আজকে 3টা গরিবের কুটিরে একটু আশ্রয় নিন। এই বলে বৃদ্ধ আঙুল তুলে তার ঘরের ছাপড় দেওয়া মাটির ঘরটা দেখিয়ে দিল। চাঁদের আলো পড়ে কিঞ্চিত দেখা যাচ্ছে ঘরটা। ঢোকার মুখে একটা ছোট্ট সদর দরজা মতো। তার মাথার অবধি ঘরের ক্ষুদ্র ছাউনি। ওই ছাউনির দুপ্রান্তে টাঙিয়ে রাখা দড়ির থেকে ফুল ঝুলছে। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখতে পেলাম একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে সাজসজ্জায়। মনে হলো একজন সধবা, কিন্তু তার মাথায় সিঁদুর নেই। বৃদ্ধ বলে উঠলেন, রেখা, তুই আমাদের খাবার দিয়ে তারপর নিজের বাড়ি ফিরে যা। আর ও ঠিক আছে তো? রেখা মেয়েটার বয়স মোটের উপর কমই বলা চলে, কিন্তু বারন্ত গরমের জন্য তাকে বয়সে খানিকটা বড় বড়ই দেখায়। সে শুধু চোখের ইশারায়
বৃদ্ধের পানি চেয়ে কিছু একটা বলেই দ্রুত চলে গেল। আমার দিকে একবার চাইল মাত্র, শুধু ভরুটা তুলল, ব্যাস। আর কোনো কথা না বলে আমার হাতে হাত স্পর্শ করে চলে গেল। ওইটা আমি আচমকাই ভেবেছিলাম, কিন্তু না, আমি পরে এর গুরুত্ব বুঝতে পেরেছিলাম। বৃদ্ধ আমাকে হাত মুখ ধোয়ার জল দিয়ে তারপর রন্ধনশালায় আসন পেতে খেতে দিলেন। আমার মনে হলো, কেন ওই মেয়েটি আমার হাতে হাত রেখে ওইভাবে চলে গেল। আর কিছুতেই মাথা না ঘামিয়ে আমি সোজা চলে গেলাম রন্ধনশালার দিকে। খেয়ে দিয়ে আমার জন্য বরাদ্দ ঘরে শুয়েছি। আমার ঘুমটাও বেশ ভালো মতোই চলে এসেছিল। কতক্ষণ যে ঘুমিয়েছি তা আমার খেয়াল নেই। হঠাৎ আমার মনে হলো, বাইরের দাওয়ায় এইখান থেকে ওইখান অবধি কার যেন পায়ের শব্দ। কেউ যেন গরু গম্ভীর শব্দে চলে যাচ্ছে আর আমার দরজার বাইরে ধাক্কা দিচ্ছে। আমার কানে বেশি প্রবেশ করছিল ওই পায়ের জুতোর শব্দ, আর তার মধ্যে শুনতে পাচ্ছিলাম একটা হালকা টোকা মারার শব্দ। হ্যারিকেন একটা জ্বলছিল। ঘুমের ব্যাঘাত ঘটার জন্য খানিকটা বিরক্ত হলাম, কিন্তু আমার ভয় পাওয়ার বাকি ছিল। সেদিকে চেয়ে দেখি যে আমি যেদিকে তাকিয়ে আছি, দরজার বাইরে থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে একজোড়া চোখ। আর চোখের দুটি সম্পূর্ণ লাল বর্ণের। সেদিকে তাকাতেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি এইবারে দরজায় কেউ না কেউ যেন অমানসিকভাবে ধাক্কা দিতে শুরু করলো, সেটা বুঝতে পারলাম। বাইরে কে দাঁড়িয়ে আছে সেটা জমাটবদ্ধ অন্ধকারে তেমন ভাবে দেখতে আমি পাচ্ছিলাম না। শুধু এটুকু বুঝতে পারছিলাম যে দাঁড়িয়ে আছে আমার অনিষ্ট না করে সে ওই দিক থেকে ফিরবে না। বাইরে থেকে দরজার ধাক্কাটা ক্রমাগত যেন জীর্ণ প্রায় দরজাটাকে আর বেশিক্ষণ সইতে পারবে কিনা সে সম্বন্ধে আমার মনে সন্দেহ সৃষ্টি করলো। বাইরের চাঁদের আলোতে ভেজিয়ে রাখা জানলাটা কনকনে ঠান্ডা বাতাসের দাপটে হাট করে খুলে গেল। সেই জানলার বাইরে থেকে দেখতে পেলাম যে কেউ একটা অদূরে এক শুকনো নিষ্পত্র গাছের নিচে কেউ যেন টিলার উপর বসে আনমনে বাঁশি বাজাচ্ছে। আর ওই শরীর মূর্ছনা আমার মনে কেমন যেন এক অদ্ভুত ভাব সঞ্চার করলো। মনে হলো আমার এই জীবন রেখে কি বা লাভ। ওইদিকে দরজার ধাক্কা দেওয়ার পাশাপাশি এমন ভাবে নাড়তে আরম্ভ করলো যে আমার ভয় এবার দ্বিগুণ ভাবে বাড়ছিল। কি ওইখানে দাঁড়িয়ে আছে? আমি এবারে খানিকটা সাহস সঞ্চয় করে বলে উঠলাম, কে দরজার বাইরে দাঁড়িয়ে? হ্যাঁ, দরজার এই মাঝরাত্রে কেন ভাবে ধাক্কা দিচ্ছ? হ্যাঁ, কেন? যে ঘরে আমি ছিলাম সে ঘরটা আয়তনে ছোট, আসবাবহীন শূন্য ঘরে একটা ভাঙা তক্তার উপর পাতলা কাঁথা পাতা। আমি এবার অধৈর্য হয়ে বসতে গেলাম, কিন্তু সেখানে বসার পর লাফিয়ে উঠে পিছন দিকে তাকালাম। বাইরের থেকে হো হো করে একটা ভারী কণ্ঠের হাসির শব্দে আমার রক্ত জল হয়ে গেল। হ্যারিকেনটার কাজ অসহ্য, ফলে আলোটা তাই কেমন যেন অসহ্য আর ঘোলাটে মনে হলো। এবারে আমি চেয়ে দেখলাম যে আমার ঠিক পেছনে আমার বিছানায় শুয়ে আছে একজন হাড় ঝিরঝিরে কঙ্কালসার মানুষ। তার শরীরটা এতটাই ছোট যে চট করে দেখা যায় না। সে আমার দিকে তার লিকলিকে হাত বাড়িয়ে ধরল। ওই হাতগুলোর আঙুলগুলো বেঁকা। ওই হাত আমার দেহ স্পর্শ করতেই আমার কেমন যেন এক হিমশীতল অনুভূতি হলো।
ইতিমধ্যে আমি দরজাটা যাতে না ভেঙে পড়ে তাই অন্ধকার হাতরে একটা চেয়ার আবিষ্কার করে ওই দরজার সাথে সাটিয়ে দিলাম। আর চেয়ারটা লাগাবার সাথে সাথে ওই ধাক্কা মারার শব্দটা হঠাৎ করে কমে গেল। আমি তখন হ্যারিকেনটা নিয়ে সেই লোকটার দিকে এগিয়ে এলাম যে আমার ওই তক্তার উপর শুয়েছিল। গিয়ে দেখি যে একেবারে মৃত্যুর শেষ অবস্থায় তার চোখ মুখ একেবারে ভয়ঙ্কর অভিব্যক্তির প্রকাশ। থেকে যেন তার চোখে মুখে উপর থেকে রক্ত ধারা পড়ছে। ওই লোকটা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে। অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট করে তার মুখও দেখতে পাচ্ছি না, তাই হ্যারিকেনের আলোটা হালকা হালকা বাড়িয়ে দিলাম। আর তাতেই যা দেখতে পেলাম আমার পিলে চমকে উঠল। তাতে আমি 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 ভুল দেখলাম না তো, নাকি নাকি ঠিকই দেখছি। একটু আগেই যে লোকটা অর্থাৎ ফল বিক্রেতার সাথে আমি এতটা পথ গল্প গুজব করতে করতে এসেছি, সেই লোকটাই আমার বিছানায় শুয়ে। আমি তার নাড়ি টিপে ধরলাম। শরীরের কোনো অংশে রক্তের ছিটে ফোঁটা আছে কিনা সন্দেহ। ওই লোকটার মেদহীন জীর্ণ কঙ্কালসার শরীরটা আমার কাছে এক ভয়ের নিদর্শন। আমি উপরের দিকে চেয়ে দেখলাম খোলা আকাশ দেখা যাচ্ছে। ছিটে ফোঁটা ঘরের আটুনি লেগে আছে বাঁশের চালের মধ্যে, কিন্তু সেই দিয়ে ঘরের মধ্যে হু হু করে বাতাস ঢুকছে। আমি চিৎকার করে উঠলাম। আমাকে অবাক করে দিয়ে সেই লোকটা উঠে বসলো। ওই শরীর নিয়ে যে লোকটা উঠে বসবে আর আমার দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসবে তা আমার কল্পনার বাইরে। ফলে আমি নিজেই দুপা দুপা করে পিছোতে শুরু করলাম প্রচন্ড ভয়ে। ওদিকে ওদিকে দরজায় আবারও শুরু হয়েছে প্রচন্ড জোরে ধাক্কা দেওয়া শব্দ। কেউ যেন দরজাটা ভেঙে ফেলে জীবন্ত মানুষরূপী আমাকে নিয়ে যাবে বলে একেবারে বদ্ধপরিকর। আর এই অন্ধকার অতল সমুদ্রে আমি একেবারে নিরুপায়। আমি চিৎকার করে গলা ফাটিয়ে ডাকলেও কেউ আমাকে এক তিল সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আমি একেবারে দমে গেলাম। ভাবলাম যে এবার আমার কি হবে। শেষমেশ বিদেশ বিভুঁইয়ে চাকরির অনুসন্ধানে এসে আমি এইভাবে বিপদে পড়ব তা আমি কল্পনাও করিনি। ওই জন্যই যাওয়ার সময় আমার মা আমাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি এবারে ওই টুলির উপর রাখা হ্যারিকেনটা যেই হাতে নিতে গেলাম, অমনি সামনের ওই জীর্ণ শীর্ণ অর্ধমৃত ব্যক্তিটা আমার চোখের সামনে অন্ধকারে শেষ সম্বল আলোটাও ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দে হাওয়ার সাথে সাথে দরাম করে একটা শেষ ধাক্কা দরুন দরজাটা ভেঙে পড়ল। তৎক্ষণাৎ ঘরের ভেতরে কেউ যেন ঢুকে এলো। আমাকে ওই অন্ধকারের মধ্যে দিয়ে ধরা গলায় বলে উঠল, তখনই নিষেধ করেছিলাম বাবু, আমার এই গ্রামে আসবেন না। এই গ্রামের মানুষগুলো কেউ জীবিত নয়, সকলেই অভিশপ্ত। কিন্তু আপনি শুনলেন না। এবার আপনি আর বেঁচে ফিরবেন বলে ভাবছেন? এইখানে যে আসে তাকে আমাদের হাতে মরতে হয়। না হয় আমরা মারি, নাহলে ওই রক্ত চোষা এসে জীবিত মানুষগুলোর রক্ত চুষে তাকে শয়তানের কাছে উপসর্গ করে। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর করজোরে তাদের মিনতি করে উঠলাম, আর এই সময়তেই আমার কাঁধের কাছে কার যেন নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমার একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। আমি আর নড়তে চড়তে পারছি না, ফলে ওই নড়াচড়া বন্ধ হওয়াই আমার কাল হলো। কেউ যেন আমার কাঁধে ধীরে ধীরে দাঁত বসাতেই আমি ইষ্ট নাম জপ করে মনের জোরকে দেহের মধ্যে সঞ্চালিত করে উঠে
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে যন্ত্রচালিতের মতো দৌড়াতে শুরু করলাম। আমি পেছন থেকে শুনতে পেলাম ওই কণ্ঠ যেন বদলে গেল। কেউ যেন অতি সাধারণ মানুষের মতো করে আমার উদ্দেশ্যে বলে উঠল, বাবু যাবেন না, চলে আসুন আমাদের কাছে। এই রাতে একা ওইখানে যাবেন না। এই ধর খোকা, ধরে নিয়ে আয়, পালাতে যেন না পারে। নাগালের অনেকদিন পর জীবিত মানুষ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তার উত্তরে কেউ যেন বলে উঠল, পালিয়ে গেলে পার পাবি না বাছাধর। এটা হচ্ছে অর্ধমৃতদের এলাকা। তুই যেখানে যা, আমাদের নাগাল থেকে রক্ষা পাবি না। আমি হতবুদ্ধি হয়ে দৌড়ে যাচ্ছি, আর আমার সামনে আমার কানে ওই কথাগুলো ভেসে আসছে। দূরের ওই বাড়িটার দিকে একবার চাইবো ভাবলাম, কিন্তু নড়ে বিছানো পাথুরে পথের উপর আমি হোঁচট খেয়ে পড়লাম। আমি দূরে দেখতে পেলাম আমার থেকে হাত দশেক দূরে যেখানে চাঁদের আলো স্পষ্ট, ওইখানে এক বিরাট ঐতিহাসিক মধ্যযুগীয় কেল্লা দাঁড়িয়ে। কেল্লাটা নিজের বিশালতার গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর সেখানকার পাথরের সিঁড়ির কাছে একটা মেয়ে দুহাত অঞ্জলি করে কি যেন ঠক ঠক করে পান করার প্রতি মগ্ন। চাঁদের অস্ফুট জ্যোৎস্না কিঞ্চিত পড়েছিল মেয়েটার দিকে। সেদিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেই মেয়েটা যে আমাকে ইশারা করে ওই ফল বিক্রেতার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু ওই মেয়েকে দেখে প্রাণ রক্ষার তাগিদে নিজের দেহের সমস্ত শক্তি দিয়ে এক পরিত্রাহী আর্তনাদ করে ডাকলাম, এই যে মেয়ে, এই যে আমাকে গোলক দাদার থেকে মুক্ত করো। ওরা আমায় মেরে ফেলবে। আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। আমার বাড়ি ফিরে নিয়ে যাও। মেয়েটি কিন্তু তার মতোই তার অঞ্জলি ভঙ্গিতে হাত দিয়ে পান করেই যাচ্ছে কোনো এক পানীয়। আমি আরেকটা ব্যাপার দেখে সত্যি অবাক হলাম। চোখের সামনে ওপরের সিঁড়ি থেকে সন্ডা গোছের একটা বর্ষাধারী লোক পায়ে পায়ে সিঁড়ির ধাপ ভেঙে মেয়েটার কাছে নেমে এলো, আর আমল তার ধারালো বর্ষা বিধিয়ে দিল তার সুকোমল দেহে। আর তারপরেই এক অট্টহাসি করতে লাগলো সে। রক্তের ধারায় ভেসে গেল সেই কেল্লার সিঁড়িগুলো। আমি হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে ওই খুন হওয়া মেয়েটার কাছে এগিয়ে যেতেই দেখলাম ওইখানে কোনো মেয়ে শুয়ে নেই। তার জায়গায় দুটো হাঁটু মুড়ে বহুদিন আগের একটা কঙ্কাল শুয়ে। পাশেই রক্ত জমাট বেঁধে কতকাল হলো শুকিয়ে গিয়েছে। আমি খানিকটা নিচু হলাম ভালোভাবে দেখার জন্য, আর তারপরেই আমার হাতটা কেউ যেন শক্তভাবে ধরে কর্কশ স্বরে বলে উঠল, তুই কে রে? এইখানে কি মতলবে এসেছিস? দেখলাম সে গেলে একজন সৈনিকের মতোই বেশভূষাধারী একজন ব্যক্তি চোখ পাকিয়ে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি তার ওই সন্না মার্কা রূপ দেখেই থতমত খেয়ে গেলাম। বলা ভালো, খানিকটা আড়ষ্ট কণ্ঠেই বলে উঠলাম, আগে আমি এখানকার ভূস্বামীর সাথে হিসেব রক্ষকের কাজে যোগ দিতে এসেছি বন্ধু সুপারিশে। আমাকে দয়া করে একটু পথটা চিনিয়ে দেবেন। আসলে আমার মনে হচ্ছে আমি ক্রমাগত একই পথে ঘুরে ফিরে বেড়াচ্ছি। আমাকে আমার বন্ধু বলেছিল যে পুরাতন গির্জার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইখানে চলে যেতে, কিন্তু সেখানে কি একজন বাঁশি বাজাচ্ছে। তাহলে আমার সাথে আয়। লোকটা ফের আমাকে বলে উঠল,
আমি তার পিছু নিলাম, কিন্তু খানিকটা দূরে গিয়ে আমার সন্দেহ ক্রমে বিশ্বাসে পরিণত হলো। অনেকক্ষণ ধরেই একটা আষ্টে পচা গন্ধ আমার নাকে এসে প্রবেশ করছে। আমার শরীরটা ওই গন্ধে কেমন যেন গুলিয়ে গুলিয়ে উঠছে। আমি এই লোকটাকে পুনরায় চাঁদের আলোতে দেখলাম। হ্যাঁ, তার পিঠের দিকে কেমন যেন আঘাতে স্পষ্ট চিহ্ন, তিনটে নখের দাগ। ওই ক্ষত শুকিয়ে তো যায়নি, উল্টে আমার মনে হলো এই ক্ষত থেকে যেন এক বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। খানিকটা চলার পর আমরা ওই পথে প্রবেশ করলাম যে পথ দিয়ে পাটালি গ্রামে চলে যাওয়া যায়। কেল্লা থেকে এই গ্রামের দূরত্ব 20 গজ পশ্চিমে। আমাকে ওই লোকটা আঙুল দেখিয়ে পথের হদিশ বলে দিল, আর আমিও পা চালালাম, কিন্তু পিছন ফিরে চাইতে আর কাউকেই দেখতে পেলাম না। অথচ দুই পাশে কোনো গুপ্ত স্থান নেই যেখানে ওই সন্না মার্কা লোকটা অনায়াসেই লুকোতে পারে। আমার মনে আবারও ভয় বাসা বাঁধতে শুরু করেছে। কোচের ঘড়িতে দেখলাম বাজে 1:20। চাঁদের আলোতে ঘড়িটা নিরীক্ষা করতে গিয়ে দেখলাম ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে চলতে চলতে। অথচ আমি নতুন ব্যাটারি অল্প দিন আগেই এইখানে লাগিয়েছি, 6 মাস পর্যন্ত চলার কথা। আমি এবার অনুসন্ধানী চোখ মেলে ওই জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করলাম। আর খানিকটা দূর গিয়ে একটা গির্জা দেখতে পেলাম। গ্রামের মধ্যে যে এই ধরনের ছোটখাটো গির্জা থাকতে পারে সেইটা আমি ভাবিনি। গ্রামে সাধারণত মন্দির বা মসজিদ থাকে শুনেছি, কিন্তু এইখানে এমন ছোট্ট আর অতি পুরাতন গির্জা থাকতে পারে তা আমার কোশমিনকালেও ভাবনায় আসেনি। তবে বাইরের দিক থেকে শূন্য আর নির্জন মনে হলেও যেই সময় আমি তার পাশ দিয়ে চলে যাওয়ার রাস্তা ধরতে যাচ্ছি তখন একাধিক লোকের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে গেলাম। গিজগিজ করছে যেন মনে হলো মানুষের দল। দূরে কোথাও যেন শিয়াল দেখে উঠল হুক্কা হওয়া শব্দে। আমি শব্দগুলো শুনতে পেয়ে সোজা গির্জার দিকে তাকিয়ে রইলাম ভয় ভরা চোখে। প্রথম দিকে অন্ধকারে কিছুই দেখতে পেলাম না, কিন্তু যেই মাত্র অন্ধকারে আমার চোখ অভ্যস্ত হলো তখনই দেখতে পেলাম সেখানে সারি সারি কতগুলো বেঞ্চি পাতা, আর ঠিক মাঝখানে মূর্তি রাখার জায়গায় কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে বৃত্তাকারে। আমি সেখানে প্রবেশ করতেই শুনলাম ওই মানুষগুলো কি সমস্ত বিড় করছে, খানিকটা মন্ত্র উচ্চারণের মতো, আর অধীর ভাবে চেয়ে রয়েছে মাটির দিকে। আমি ওদের ওই মাটির দিকে চেয়ে থাকার অর্থ কিছুই বুঝতে পারলাম না। আমার পেছনে যে কখন কেউ এসে দাঁড়িয়েছে তা আমি খেয়াল করিনি। দেখতে পেলাম আমার বন্ধু নিখিল এসে দাঁড়িয়েছে। তার মুখের মধ্যে এক প্রজ্ঞার হাসি। সে আমায় বলল, আরে ভাই, তুই আসতে এত দেরি করলি কেন? ওদিকে আমি ভাবছি তুই আসবি না। আয় আয় আয়, ওইখানে আমাদের ভূস্বামী শুয়ে আছেন, সে জেগে উঠলে তবেই তোকে আমি কর্মতে নিযুক্ত করতে পারবো। চলে আয়। আচ্ছা, পথঘাট চিনতে কোনো কষ্ট হয়নি তো? নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। এই কি তবে আমার বন্ধু নিখিল? সেই নিখিল যার সাথে আমার অনেকটা সময় কেটেছে। আমার মনে পড়ল নিখিলের সেই পুরাতন মুখখানা। সদা হাস্য প্রাঞ্জল ওই মুখের মধ্যে কতটাই না উৎসাহের জ্যোতি বিরাজ করত। কিন্তু এটা আমি কি দেখছি? তার শরীরে কিছুই নেই। একটা সুরেলা মিহি কণ্ঠ গ্রামের একধারে অবস্থিত ওই গির্জাকে মুখরিত করে তুলেছে। একটা পাত্র নিয়ে একজন কি যেন খোলা সমাধির ওপর শায়িত ব্যক্তিকে কিছু যেন দান করছেন। আর পাথরে মূর্তি যেমন পূজার সময় ওই একইভাবে অভিষেক করা হয়, ওইভাবেই কাজ চলছে। এই সময় আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি পেছন ফিরে যেই এগোতে গেলাম, বাইরের দিকে অমনি আমার সামনে দিয়ে 2 পাল্লার ভারী দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। পেছন থেকেই সশব্দে হর্ষধ্বনি শুনতে পেলাম। আমার কাঁধে কেউ যেন হাত দিয়ে দাঁড়িয়েছে। আমি কাঁপতে কাঁপতে ঘাড় ঘোরালাম। দেখলাম একজন
খদ্দের বিবর্ণ প্রায় ধুতি পাঞ্জাবিধারী গোলগাল চেহারার ব্যক্তি আমার দিকে তাকিয়ে। তার চোখ পাথরের মতোই নিরেট দৃষ্টিতে পূর্ণ, আর মাথার উপর থেকে গড়িয়ে গড়িয়ে নামছে তরল রক্তের ধারা। সে আমার দিকে গম্ভীরভাবে চেয়ে বলে উঠল, এই স্থান থেকে তুমি কোথাও যেতে পারবে না। আমার জিম্মায় তোমাকে আজীবন গোলামি করে থেকেই যেতে হবে। এই বলে জমিদার রূপী ব্যক্তিটি আমার কাছে এক পা করে এগিয়ে আসলো। আমি তাকে বারবার বললাম, চলে যান বলছি, আমার কাছে আসবেন না আমার কাছে। আমি এখানে কাজ খুঁজতে এসেছি, আমাকে তার এই প্রতিদান দিতে হবে। না, আমি এক তিল রক্তবিন্দু আপনাদের দেব না। এই নিখিল, এই ছিল তোর মনে? হ্যাঁ, তুই আমার সাথে প্রতারণা করলি। আমার মনে থাকবে তুই কলকাতায় ফের, আমি তারপর তোকে দেখছি। আমার দিকে ওইভাবে হাত বাড়িয়ে কোনো লাভ নেই। আমি কিন্তু তোকে আবারও বলছি, দরকার নেই আমার কাজের কোনো দরকার নেই। আমি বাড়ির ছেলে বাড়িতেই ফিরে যাব। আমাকে ছেড়ে দে। মাথার ওপর হাল সেটা ভাঙা ছিল। গির্জার দুই পাশে যে জানলা ছিল বিরাট, সেগুলোর কাঁচ ভেদ করে বিদ্যুৎ ঝলকে সমস্ত অন্ধকার কেটে গেল খানিকের জন্য। আর তারপরেই সে আলোতে দেখলাম আমার সামনে যে এগিয়ে আসছে সে কোনো মানুষ নয়। ফ্যাকাশে মুখে খেলে গেছে হাড় হিম করা, রক্ত জল করা হাসি, চোখে মুখে এক পৈশাচিক উল্লাস। আমি আর পারলাম না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। ছাদ দেওয়ার শব্দে আমার ঘুমটা ভাঙল। অল্প অল্প করে যেন শরীরটা সজীব হচ্ছে বলা যায়। দেখতে পেলাম দিনের আলো ফুটে উঠেছে। আমি নিজেকে আবিষ্কার করলাম একটা চায়ের দোকানের বেঞ্চিতে। কানের কাছে কতগুলো মানুষের উত্তেজনা কোলাহল শুনতে পেলাম, আর সকলেই আমাকে দেখার জন্য ব্যতিব্যস্ত। আমার চোখ খোলা মাত্র কে একজন বলে উঠল, না আর ডাক্তার ডাকার দরকার নেই, আমি জ্ঞান ফিরে পেয়েছি। সে জ্ঞান ফিরে পেয়ে চোখ খুলে উঠে বসে চারপাশটা দেখতে গিয়ে কেমন যেন ঝাপসা ঠেকল। চায়ের দোকানের লোকগুলো আমার দিকে কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে, আর কে যেন আমাকে বলে উঠল, তা মশাই বলি, ওই গ্রামের দিকে কেন গিয়েছিলেন? প্রাণের মায়াটা কি কমে গিয়েছিল নাকি? হ্যাঁ, আমি তখন খানিকটা ধাতস্থ হয়েছি। তারপরে গরম গরম চা খেয়ে তাদেরকে বললাম সব কথাটা। ওরা সবটা শুনে আমায় বলল, মশাই ওই গ্রামের ইতিহাস বড়ই করুণ। ওই গ্রামে অনেক আগে এক দেবীর রোষ পড়েছিল। আসলে ওইখানে বিরাট এক মন্দির ছিল, কিন্তু কিছুজন বাইরের লোক এসে ওই মন্দিরের পবিত্রতা নষ্ট করে ওইখানে নিজেদের উপাস্য শয়তানের পূজা শুরু করে। ফলেই ওইখানে মানুষ বেশি দিন বাঁচেনি। আর রক্তচোষা যাকে বলছিল, সে ছিল ওই গ্রামের জমিদার। জমিদারবাবু কালী ভক্ত ছিলেন, কিন্তু তাকে জোরপূর্বক শয়তানের মন্ত্রে দীক্ষিত করা হয়, আর বলি রূপে বন্দুক দিয়ে গুলি করে দেওয়া হয়। তারপর জমিদারের মধ্যে পিশাচ ঢোকে, আর ওই পিশাচ সকলের রক্তপান করে। আপনি যার নাম করলেন, ওই নিখিলবাবু, সে কিন্তু এইখানে এসেছিলেন আজ থেকে প্রায় মাসখানেক আগে। আমরা ওই দিন সন্ধ্যায় তাকে সাবধান করেছিলাম, কিন্তু উনি শোনেননি। আর আমরা তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে পথ বাদলে দিয়েছিলাম। এইবার আসল কারণ হলো যে ওই ব্যক্তিকে আর কোনোদিন ফিরে আসতে দেখা যায়নি। একেই বিজয়গড় দুর্গের একটু বদনাম আছে। তারপর ওইখানেও খুনের পর খুন হয়েছিল। তবু ওই গ্রামের থেকে পালিয়ে এসেছিল অনেকেই। আর ওই গ্রামে রক্তচোষাকে নরবলি দিত চাষিরা, যাতে সে সন্তুষ্ট হয়। ওই যে ফল বিক্রেতা আছে, সে তো নিজের উন্মাদ ছেলের হাতেই ধুকে ধুকে মরে। শুধু তাই নয়, তার অতৃপ্ত আত্মা নাকি নতুন আগত ব্যক্তিকে সাবধান করে আর নিয়ে যায় ওই পাটলি গ্রামের দিকে। কথাগুলো কেমন যেন চেনা চেনা ঠেকছিল আমার। তাহলে কি সত্যি সত্যি আমি যা দেখেছি তা সব সত্যি? আর আমার অদৃষ্টের জোরেই
ওইখান থেকে প্রাণে ফিরে এখানে এসেছি। আমি তাকিয়ে রইলাম ওই দূরে কেল্লার পানে, যেখানে এতকাল অনেকগুলো খুন হয়েছিল, আর তার থেকে কিছু দূরেই সেই অব্যবহৃত গির্জার দিকে। প্রকাশ্য দিবালোকেও আমার চোখের সামনে গতকাল রাত্রে সেই বিভৎস দৃশ্যগুলো এক এক করে ভেসে উঠতে লাগলো। শেষ হলো আজকের গল্প আধার রাতের ভয়। গল্প পাঠে কুন্তল, গল্পের সূত্রধার আমি শুভম। বিভিন্ন চরিত্রে প্রত্যয়, সম্পূর্ণা, অমিতাভ, অতনু এবং সৌরদীপ। শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম, প্রচ্ছদে শুভদীপ ব্যানার্জি। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরছি খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে। আপাতত চলি, নমস্কার।